আজ আমরা একটা নতুন চ্যাপ্টার ডিসকাস করতে চলেছি, যে চ্যাপ্টারের নাম হচ্ছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং খুবই কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। যে চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে, সেটা নিট হোক বা এমস নার্সিং হোক বা বোর্ডের যে কোনো এক্সামের ক্ষেত্রেই হোক না কেন, প্রচুর কোশ্চেন এসে থাকে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট কি ডিসকাস করব, যেহেতু এই চ্যাপ্টারটা হচ্ছে জেনেটিক্স পার্টের একটা ছোট অংশ, তো জেনেটিক্স কী জিনিস সেটাকে আমাদেরকে আগে জানা দরকার। তাহলে জেনেটিক্স হচ্ছে বায়োলজির একটা ব্রাঞ্চ, যেখানে কি আমরা ডিসকাস করি স্টাডি অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, যেখানে আমরা ইনহেরিটেন্স এবং ভ্যারিয়েশন সম্পর্কে ডিসকাস করি। যে বিষয়টা আমরা প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারে পড়ে থাকি। তাহলে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স আর ভ্যারিয়েশন চ্যাপ্টারে আমরা দেখেছি ইনহেরিটেন্স কী জিনিস এবং ভ্যারিয়েশন কী জিনিস। সেক্ষেত্রে ইনহেরিটেন্সের ডেফিনেশনে কী বলা হয়, এটা একটা প্রসেস, যে প্রসেসে কী হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো থাকে, জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ের বডিতে কী হচ্ছে ট্রান্সমিট হয়, ফ্লো হয়। এই যে ট্রান্সমিট হওয়া যে প্রসেস, সেটাকে আমরা কি বলছি, ইনহেরিটেন্স বলছি। আর এই যে ক্যারেক্টারিস্টিক যখন ট্রান্সমিট হচ্ছে প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে, সেক্ষেত্রে কী হচ্ছে এক্স্যাক্টলি সেম হয় না হায়ার অর্গানিজমের ক্ষেত্রে। তাহলে সেখানে কি হচ্ছে একটা ডিফারেন্স আমরা দেখতে পাই, আর সেই ডিফারেন্সের ডিগ্রি অফ ডিফারেন্সকে আমরা কি বলছি, ভ্যারিয়েশন। অর্থাৎ কতটুকু ডিফার করছে প্যারেন্টের থেকে অফস্প্রিংয়ের ক্যারেক্টারিস্টিকগুলো, সেটাকে বলা হয় ভ্যারিয়েশন। এখন ইনহেরিটেন্স সম্পর্কে সেই মেন্ডেলের টাইম থেকেই কিন্তু রিসার্চ চলে আসছে এবং মেন্ডেলের আগে থেকেই চলছে। মেন্ডেলই সর্বপ্রথম সাকসেসফুলি ডিসক্রাইব করেছিলেন কোনো একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা কি হচ্ছে ট্রান্সমিট হচ্ছে ফ্রম প্যারেন্ট টু অফস্প্রিং, আর যার কারণে কি হচ্ছে আমরা কিন্তু এই ইনহেরিটেন্স বিষয়টা দেখতে পাচ্ছি। কিন্তু এই ফ্যাক্টরটা কী জিনিস সেটা সম্পর্কে কিন্তু কোনো এক্সপ্লানেশন মেন্ডেলের কাছে ছিল না, না তো তার ফিজিক্যাল এক্সিস্টেন্স সম্পর্কে, আর না তো তার মলিকিউলার নেচার সম্পর্কে। মলিকিউলার নেচার মিন্স কি? মলিকিউলার নেচার মানে সেটা কী ধরনের বায়োমলিকিউল, সেটা কি মনোস্যাকারাইড, সেটা কি মনোমার নাকি পলিমার, নাকি সেটা কোনো কার্বোহাইড্রেট না প্রোটিন না ফ্যাট, নাকি সেটা নিউক্লিক অ্যাসিড, সে সম্পর্কে কিন্তু কোনো কনসেপ্ট জানা ছিল না মেন্ডেলের কাছে। আর এর ফিজিক্যাল এক্সিস্টেন্সও জানা ছিল না। এই যে ফ্যাক্টর সেটা থাকে কোথায়, নিউক্লিয়াসের মধ্যে না সাইটোপ্লাজমের মধ্যে, সে সম্পর্কে কিন্তু আননোন ছিল কমপ্লিটলি মেন্ডেলের টাইমে। পরবর্তীতে যখন ক্রোমোসোম ডিসকভার হওয়ার পর জানা গেল যে ফ্যাক্টর যে জিনিসটা সেটা কোথায় প্রেজেন্ট থাকে, না নিউক্লিয়াসের মধ্যে থাকে, ক্রোমোসোমের মধ্যে। তাহলে ক্রোমোসোম ডিসকভারির পরে বিষয়টা আমাদের কাছে জানা হলো। এরপর আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি যে ফ্যাক্টর কথাটা মেন্ডেল ইউজ করেছিল, সেই ফ্যাক্টরটার মডার্ন নেম হচ্ছে জিন। মানে কি, যে সেটা অ্যাকচুয়ালি জিনকে ইন্ডিকেট করেছিল মেন্ডেল, সেটাকে আমরা পরবর্তীতে জানতে পারি। না কোশ্চেন উঠে আসছে, হোয়াট ইজ জিন? জিন যদি আমরা দেখি, তাহলে জিনের লোকেশন বা পজিশন আমাদেরকে ফার্স্টে জানা দরকার। জিন কোথায় থাকে? প্রেজেন্ট ইন ক্রোমোসোমের মধ্যে অ্যাট এ সার্টেন লোকাস, একটা সার্টেন লোকাসে সেটা প্রেজেন্ট থাকে। সেকেন্ড পয়েন্ট কি, এই যে জিন যেটা আছে তার ডিফারেন্ট ফর্ম আমরা দেখতে পাই, আর সেই ডিফারেন্ট ফর্মকে আমরা বলে থাকি অ্যালিলস অর অ্যালিলোমর্ফস। জিন কী জিনিস তার ডেফিনেশন যদি আমরা বলতে চাই, তাহলে অ্যাকর্ডিং টু মেন্ডেল এটা একটা ডিসক্রিট ইউনিট, যে ডিসক্রিট ইউনিটটা কী করে, ট্রান্সমিট করে থাকে ক্যারেক্টার, জেনেটিক ক্যারেক্টারকে ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট জেনারেশন, এক জেনারেশন থেকে তার পরবর্তী জেনারেশনে এটাকে ট্রান্সমিট করে থাকে। দেন আমরা এতক্ষণ পর্যন্ত জিন সম্পর্কে জানছিলাম যে জিনটাই হচ্ছে কি ফিজিক্যাল বেসিস অফ ইনহেরিটেন্স। এই ফিজিক্যাল বেসিস অফ ইনহেরিটেন্সের মলিকিউলার বেসিস কী আছে, মানে জিন অ্যাকচুয়ালি কী জিনিস, তার মলিকুলার বেসিস আমরা যদি দেখি, তাহলে জিন হচ্ছে একটা কি নিউক্লিক অ্যাসিড, আর সেই নিউক্লিক অ্যাসিডটা হতে পারে আইদার ডিএনএ অর আরএনএ। সো ফার্স্টলি আমাদের ডিসকাস করা উচিত হোয়াট ইজ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড ইটস স্ট্রাকচার। নিউক্লিক অ্যাসিড কী জিনিস? নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটা পলিমার। কিসের পলিমার? নিউক্লিওটাইডের পলিমার, বা এক কথায় আমরা যদি বলি এটা একটা পলিনিউক্লিওটাইড চেন। এই যে পলিনিউক্লিওটাইড চেন বা নিউক্লিক অ্যাসিড আছে, সেটা কি হচ্ছে দু রকমের হতে পারে, আইদার সেটা ডিএনএ অর সেটা আরএনএ। যেখানে ডিএনএ অনলি জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ফাংশন করে থাকে, বাট আরএনএর কাছে অনেকগুলো রোল আছে, সেটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবেও কাজ করতে পারে রেয়ার কেসে, এছাড়া সেটা মেসেঞ্জার মলিকিউল বা অ্যাডাপ্টার মলিকিউল বা স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ রাইবোজোম হিসেবে কাজ করতে পারে, অ্যান্ড প্রোটিন সিনথেসিসে সমস্ত প্রকার আরএনএ কিন্তু ফাংশন করে থাকে। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে একটা বেসিক জিনিস দেখতে পেলাম, কমন জিনিস, সেটা কি ডিএনএ বা আরএনএ দুজনেই জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে থাকে। সো ফার্স্টলি আমরা দেখি যে নিউক্লিক অ্যাসিড যেটা, সেটা আমরা বললাম নিউক্লিওটাইডের পলিমার। তো হোয়াট ইজ নিউক্লিওটাইড? নিউক্লিওটাইড কী কী দিয়ে তৈরি?
তাহলে নিউক্লিওটাইডের কম্পোজিশন যদি আমরা দেখি, সেখানে 3টে কম্পোনেন্ট আছে, সুগার, নাইট্রোজেন বেস অ্যান্ড ফসফরিক অ্যাসিড আর ফসফেট। যেখানে সুগার আর নাইট্রোজেন বেসকে একসঙ্গে আমরা বলে থাকি নিউক্লিওসাইড, আর সেই নিউক্লিওসাইডের সঙ্গে যখনই ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন সেটা কম্বাইন্ড হয়ে তৈরি হয়ে যায় নিউক্লিওটাইড। এই যে কম্পোজিশনগুলো সম্পর্কে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ডিসকাস করতে হবে। তো ফার্স্টলি ডিসকাশন হচ্ছে সুগার সম্পর্কে। এখানে যে সুগার আমরা জেনারেলি দেখতে পাই সেই সুগারটা হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে কি, যেখানে কি হচ্ছে 5 কার্বনস প্রেজেন্ট থাকবে কোনো একটা সুগারের মধ্যে বা মনোস্যাকারাইডের মধ্যে, সেরকম ধরনের সুগারকে আমরা বলে থাকি পেন্টোজ সুগার। আর ডিএনএ বা আরএনএর ক্ষেত্রে আমরা জেনারেলি দুটো সুগার পেয়ে থাকি পেন্টোজ সুগার হিসেবে, রাইবোজ অ্যান্ড ডিঅক্সিরাইবোজ। যে রাইবোজ প্রেজেন্ট আছে সেই রাইবোজের আমরা যদি দেখি স্ট্রাকচার, সেখানে কি হচ্ছে এরকম স্ট্রাকচার পাই, যেটা হচ্ছে কি ফিউরানোজ স্ট্রাকচার। এই ফিউরানোজ স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5টা কার্বন, 1 2 3 4 অ্যান্ড 5। এই যে 5টা কার্বন আছে সেটা রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে আইডেন্টিক্যাল, বাট স্মল ডিফারেন্স অ্যাট দ্য কার্বন নাম্বার 2 প্রাইম কার্বনে কী হচ্ছে, যেটা রাইবোজ তার ক্ষেত্রে OH গ্রুপ প্রেজেন্ট থাকে, আর যেটা ডিঅক্সিরাইবোজ সেক্ষেত্রে হাইড্রোজেন প্রেজেন্ট থাকে। যেহেতু এই ক্ষেত্রে একটা অক্সিজেন কম প্রেজেন্ট থাকে, তাই আমরা এটাকে বলে থাকি ডিঅক্সি। ডিঅক্সি মিনস উইদাউট অক্সিজেন। তাহলে রাইবোজ সুগারে যখনই অক্সিজেন অ্যাবসেন্ট আছে তখন সেটাকে বলা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। ওকে, আমরা তাহলে দেখতে পেলাম দুটো জিনিস। সেখানে কি কি আমরা দেখতে পেয়েছি, আমরা ফার্স্টলি ডিসকাস করেছি পেন্টোজ সুগার সম্পর্কে। নাও আমাদের ডিসকাশন হচ্ছে নাইট্রোজেন বেস সম্পর্কে। হোয়াট ইজ নাইট্রোজেন বেস? নাইট্রোজেন বেস হচ্ছে একটা হেটেরোসাইক্লিক রিং কম্পাউন্ড যেখানে কি হচ্ছে নাইট্রোজেন প্রেজেন্ট আছে। এই যে হেটেরোসাইক্লিক রিং কম্পাউন্ড যেখানে নাইট্রোজেন প্রেজেন্ট আছে, সেরকম ধরনের নাইট্রোজেন বেস মেনলি আমরা দুটো ক্যাটাগরিতে ডিসকাস করবো, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। যেখানে পিউরিন বা পিরিমিডিনের অনেকগুলো এক্সাম্পল আছে, কিন্তু মোস্টলি যেটা কমনলি পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন হচ্ছে পিউরিন হিসেবে, আর পিরিমিডিন হিসেবে আমরা পেয়ে থাকি 3টেকে, সাইটোসিন, ইউরাসিল অ্যান্ড থাইমিন। ফার্স্টলি আমরা ডিসকাস করি পিউরিন এবং পিরিমিডিনের স্ট্রাকচার সম্পর্কে। যেখানে পিউরিন রিংকে যদি আমরা ডিসকাস করি, তাহলে পিউরিন রিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে ডাইসাইক্লিক রিং হয়ে থাকে, মানে দুটো সাইকেল থাকে বা দুটো রিং থেকে থাকে। একটা হচ্ছে হেক্সাগোনাল আর একটা হচ্ছে পেন্টাগোনাল। আমরা দেখতেই পাচ্ছি এটা একটা হেক্সাগোনাল এবং এটা একটা পেন্টাগোনাল রিং, ডাইসাইক্লিক রিং। এই যে ডাবল সাইক্লিক রিংয়ে টোটাল 4 নাইট্রোজেন অ্যাটমস প্রেজেন্ট আছে। কোন কোন পজিশনে? 1 3 7 অ্যান্ড 9। দেখো এখানে নাম্বারিং করা হয়েছে 1, এটা 3, এটা 7, এটা হচ্ছে 9th পজিশন। তো এই ধরনের কম্পাউন্ডকে আমরা বলে থাকি পিউরিন। তাহলে আমাদের যে অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন তারা হচ্ছে পিউরিন ডেরিভেটিভ, মানে পিউরিন রিংয়ের কোনো একটা গ্রুপকে আমরা রিপ্লেস করে বা সাবস্টিটিউট করে অন্য কোনো গ্রুপকে যদি সেখানে অ্যাড করি তখন সেটাকে বলা হবে পিউরিন ডেরিভেটিভ। আর পিরিমিডিন যেটা আছে সেটা হচ্ছে মনোসাইক্লিক রিং, যেখানে কি হচ্ছে 1 হেক্সাগোনাল রিং প্রেজেন্ট থাকে, যেখানে দুটো নাইট্রোজেন অ্যাটম প্রেজেন্ট থাকে 1 and 3 পজিশনে। এই হচ্ছে স্ট্রাকচার। নাও আমরা দেখি এই পিউরিন আর পিরিমিডিনের স্ট্রাকচারগুলোকে আমরা ডিসকাস করে নিই। অ্যাডেনিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিউরিন রিংয়ে যেটা 6th কার্বন ছিল সেই 6th কার্বনে একটা অ্যামিনো গ্রুপ সাবস্টিটিউটেড হয়েছে, তাই এটাকে আমরা বলে থাকি 6 অ্যামিনো পিউরিন। অন্যদিকে যদি গুয়ানিনের ক্ষেত্রে দেখি, তাহলে গুয়ানিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 2 প্রাইম কার্বন যেটা আছে সেই 2 প্রাইম কার্বনে অ্যামিনো গ্রুপ এবং 4 প্রাইম কার্বনে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন অ্যাটম যুক্ত আছে, তাই এটাকে বলা হয় 2 অ্যামিনো 6 অক্সো পিউরিন। অন্যদিকে যদি আমরা পিরিমিডিন সম্পর্কে ডিসকাস করি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি সাইটোসিন, ইউরাসিল অ্যান্ড থাইমিন। এই যে সাইটোসিন আমাদের কাছে আছে সেই সাইটোসিন হচ্ছে 4 অ্যামিনো 2 অক্সো পিরিমিডিন। কেন? 2 and 4 এই দুটো পজিশনে আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে একটাতে অ্যামিনো গ্রুপ আছে আর একটাতে অক্সো গ্রুপ আছে, তো এটাকে বলা হচ্ছে 4 অ্যামিনো 2 অক্সো পিরিমিডিন। আমরা যদি ইউরাসিল আর থাইমিনকে একটু একসঙ্গে অবজার্ভ করি কম্পারেটিভলি, তাহলে আমরা দেখতে পাবো যে ইউরাসিল আর থাইমিনের স্ট্রাকচার অলমোস্ট সিমিলার, শুধু 5th পজিশনে একটা মিথাইল গ্রুপ এক্সট্রা যুক্ত থাকে থাইমিনের ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে নাম কি 2,4 ডাইঅক্সো পিরিমিডিন, আর থাইমিনের ক্ষেত্রে হচ্ছে 5 মিথাইল 2,4 ডাইঅক্সো পিরিমিডিন। তাহলে 2,4 ডাইঅক্সো পিরিমিডিনটা হচ্ছে ইউরাসিল, তাই না? তাহলে আমরা কি থাইমিনকে বলতে পারি 5 মিথাইল ইউরাসিল? তো এই হচ্ছে ইউরাসিলের গল্প অ্যান্ড থাইমিনের গল্প। নাও আমরা দেখি কিভাবে এই সমস্ত কম্পোজিশনগুলো একের পর এক জুড়ে একটা নিউক্লিওটাইড ফরমেশন করছে।
আর সেক্ষেত্রে আমরা ফার্স্ট ডিসকাশন করব নিউক্লিওসাইড। কেন? আমরা বলেছি যে পেন্টোজ সুগারের সঙ্গে যখনই নাইট্রোজেন বেস যুক্ত হয় তখন সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। এখন কিভাবে যুক্ত হয়, কোন পজিশনে যুক্ত হয়, সেটাকে আমরা ডিসকাস করব। তো এখানে ফার্স্টে ডেফিনেশন দেওয়া হচ্ছে পেন্টোজ সুগার উইথ নাইট্রোজেন বেস ইজ কল্ড নিউক্লিওসাইড। পেন্টোজ সুগারের নাম্বার ওয়ান প্রাইম কার্বন বা 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন অ্যাটম যুক্ত হয় নাইট্রোজেন বেসের, যুক্ত হয়ে যে বন্ড ফর্মেশন করে সেটাকে বলা এন গ্লাইকোসাইডিক বন্ড। আর এই এন গ্লাইকোসাইডিক বন্ড গঠনের মাধ্যমে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস জুড়ে গিয়ে নিউক্লিওসাইড ফর্মেশন করে থাকে। এখানে তারই আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি ডায়াগ্রামকে, যেখানে কী হচ্ছে, এটা একটা পেন্টোজ সুগার আছে রাইবোজ, তার সঙ্গে নাইট্রোজেন বেস জুড়ে গেছে, দিয়ে তৈরি করেছে এন গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক একই রকমভাবে এখানে আমরা দেখিয়েছি ডিঅক্সিরাইবোজ, এখানে নাইট্রোজেন বেস জুড়েছে, বন্ড হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ড। এই যে রাইবোজের সঙ্গে যখন নিউক্লিওসাইড তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি রাইবো নিউক্লিওসাইড, আর ডিঅক্সিরাইবোজের সঙ্গে যখন নিউক্লিওসাইড ফর্মেশন হচ্ছে তখন সেটাকে বলছি ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড। এবার এতে নামগুলোকে দেখি। অ্যাডিনিন দিয়ে যখন কী হচ্ছে কোনো নিউক্লিওসাইড ফর্মেশন হয় সেটাকে বলা হয় অ্যাডিনোসিন। গুয়ানিন প্লাস রাইবোজ গুয়ানোসিন, সাইটোসিন প্লাস রাইবোজ সাইটিডিন, ইউরাসিল প্লাস রাইবোজ ইউরিডিন। অন্যদিকে অ্যাডিনিন প্লাস ডিঅক্সিরাইবোজ ডিঅক্সিঅ্যাডিনোসিন, গুয়ানিন প্লাস ডিঅক্সিরাইবোজ ডিঅক্সিগুয়ানোসিন, সাইটোসিন প্লাস ডিঅক্সিরাইবোজ ডিঅক্সিসাইটিডিন, থাইমিন প্লাস ডিঅক্সিরাইবোজ ডিঅক্সিথাইমিডিন। ডিফারেন্স হচ্ছে এক্ষেত্রে আমরা ইউরাসিলকে পেয়েছি আর এক্ষেত্রে আমরা থাইমিনকে পেয়েছি, বাকি তিনটে কিন্তু কমন। অ্যাডিনিন, গুয়ানিন এবং সাইটোসিন দুজনের মধ্যেই কমন, ডিএনএ হোক বা আরএনএ হোক। শুধু ফোর্থ যে নাইট্রোজেন বেস সেটা হচ্ছে ইউরাসিল আরএনএর ক্ষেত্রে, আর ডিএনএর ক্ষেত্রে হচ্ছে থাইমিন। এটা হচ্ছে ডিফারেন্স। এখানে একটা নোট পয়েন্ট আমাদের এটা মনে রাখা দরকার যে কার্বনের পেন্টোজ সুগারের কার্বন 1-এর সঙ্গে পিউরিনের নাইট্রোজেন নাম্বার 9th পজিশনে যে নাইট্রোজেন থাকে সেটা বন্ড ফর্মেশন করে। আর পিরিমিডিনের ক্ষেত্রে ফার্স্ট নাইট্রোজেন বা নাম্বার 1 নাইট্রোজেন যেটা আছে সেটাই কি হচ্ছে কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে। ওকে, চলো নিউক্লিওসাইড আমরা ক্লিয়ার করে ফেলেছি। এবার আমরা ডিসকাস করব নিউক্লিওটাইড। যে নিউক্লিওটাইড আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিওসাইডের সঙ্গে যখনই ফসফরিক অ্যাসিড বা ফসফেট জুড়ছে তখনই সেটাকে আমরা কি বলছি, নিউক্লিওটাইড হয়েছে। যেহেতু H3PO4 এটা একটা অ্যাসিডিক কম্পোনেন্ট, তাই নিউক্লিওটাইড যেটা হয় সেটা কি হচ্ছে জেনারেলি অ্যাসিডিক ইন নেচার হয়ে থাকে, আর ওই জন্য এদের নামের শেষে আমরা কি দেখতে পাবো, অ্যাসিড। তো যখন রাইবো নিউক্লিওসাইডের সঙ্গে আমার ফসফরিক অ্যাসিড যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলবো, রাইবো নিউক্লিওটাইড। আর যখন ডিঅক্সিরাইবোজের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হবে তখন সেটাকে বলা হবে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। তো সেক্ষেত্রে এক্সাম্পল আমরা দেখিয়েছি অ্যাডিনোসিন প্লাস ফসফরিক অ্যাসিড অ্যাডিনাইলিক অ্যাসিড, গুয়ানোসিন প্লাস ফসফরিক অ্যাসিড গুয়ানাইলিক অ্যাসিড, সাইটিডিন প্লাস ফসফরিক অ্যাসিড সাইটিডাইলিক অ্যাসিড, ইউরিডিন প্লাস ফসফরিক অ্যাসিড ইউরিডাইলিক অ্যাসিড। অন্যদিকে ডিঅক্সিঅ্যাডিনোসিনের সঙ্গে ফসফরিক অ্যাসিড ডিঅক্সিঅ্যাডিনাইলিক অ্যাসিড, ডিঅক্সিগুয়ানোসিন প্লাস ফসফরিক অ্যাসিড ডিঅক্সিগুয়ানাইলিক অ্যাসিড, ডিঅক্সিসাইটিডিন প্লাস ফসফরিক অ্যাসিড ডিঅক্সিসাইটিডাইলিক অ্যাসিড, এবং ডিঅক্সিথাইমিডিন প্লাস ফসফরিক অ্যাসিড ইকুয়ালস টু ডিঅক্সিথাইমিডাইলিক অ্যাসিড। নাও কোশ্চেন উঠে আসছে যে নিউক্লিওসাইডের সঙ্গে H3PO4 যে বাইন্ডেড থাকে সেটা কিভাবে বাইন্ডেড থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 5' যে কার্বন আছে পেন্টোজ সুগারে, সেই 5' কার্বনে যে OH গ্রুপ আছে তার সঙ্গে H3PO4 এর H রিয়াকশন করে, H অ্যান্ড OH মিলে কি হচ্ছে, ওয়াটার রিমুভ হয়ে যায়। আর ওয়াটার রিমুভ হয়ে গেলে যখনই একটা অ্যালকোহল গ্রুপের সঙ্গে একটা অ্যাসিড গ্রুপ রিয়াকশন করে তখন সেখানে এস্টার বন্ড ফর্মেশন হয়, বা এটাকে আমরা এস্টারিফিকেশন বলে থাকি। কি বললাম, এস্টার বন্ড কখন তৈরি হবে, যখন কোনো একটা অ্যালকোহল গ্রুপের সঙ্গে কোনো একটা অ্যাসিড গ্রুপ যুক্ত হবে। তো যেহেতু এখানে কি হচ্ছে পেন্টোজ সুগারের 5' কার্বনে CH2OH আছে, তাহলে এই যে OH এর সঙ্গে অ্যাসিডের H রিয়াকশন করছে, তাই এটাকে বলা হচ্ছে এস্টারিফিকেশন, আর সেক্ষেত্রে এস্টার বন্ড ফর্মেশন হচ্ছে। বাট ডিফারেন্স হচ্ছে এখানে কার্বনের পরিবর্তে ফসফরাস গ্রুপের সঙ্গে যুক্ত হচ্ছে বা ফসফরাসের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই এটাকে বলা হয় ফসফো এস্টার বন্ড, তাই এটাকে বলা হচ্ছে 5' ফসফো এস্টার বন্ড। এখানে কি হচ্ছে, আমরা NCERT থেকে ক্লাস 11-এর বায়োমলিকুলস চ্যাপ্টার থেকে ডায়াগ্রাম তুলে ধরেছি, যেখানে পিউরিনের স্ট্রাকচার হিসেবে অ্যাডিনিনকে দেখানো হয়েছে, ইউরাসিলকে দেখানো হয়েছে পিরিমিডিন হিসেবে, অলরেডি আমরা এগুলোকে ডিসকাস করে এসেছি। এটা হচ্ছে অ্যাডিনোসিন অ্যান্ড ইউরিডিন, দুটো নিউক্লিওসাইডকে দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5।
তাহলে এই যে 1 পজিশনের সঙ্গে অ্যাডিনিন যুক্ত হয়েছে, ঠিক একই রকমভাবে এটা 1 2 3 4 5 1 পজিশনের সঙ্গে ইউরাসিল যুক্ত হয়েছে। তাহলে নিউক্লিওসাইড দেখতে পেলাম। ফাইনালি নিউক্লিওটাইড দেখানো হয়েছে। নিউক্লিওটাইডে কি দেখানো হয়েছে? এটা হচ্ছে অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সঙ্গে 5 প্রাইম কার্বন, এটা এই 5 প্রাইম কার্বনের সঙ্গে এখানে ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে। কোন বন্ড দিয়ে যুক্ত হয়েছে? এটা ফসফো এস্টার বন্ড। এই যে ফসফো এস্টার বন্ড দিয়ে যুক্ত হয়েছে এটাকে আমরা কি বলছি? নিউক্লিওটাইড। দেন আমরা ডিসকাস করব নিউক্লিওটাইড চেন কীভাবে ফরমেশন হয়েছে। কারণ আমরা তো দেখতে পেলাম যে সিঙ্গেল নিউক্লিওটাইড, এরকম সিঙ্গেল নিউক্লিওটাইডগুলো পরপর জুড়ে তবেই তো একটা পলিনিউক্লিওটাইড চেন ফরমেশন হবে। তো সেক্ষেত্রে পলিনিউক্লিওটাইড চেন কীভাবে ফরমেশন হয়েছে সে সম্পর্কে আমরা ডিসকাস করব। ফার্স্টলি আমি এখানে সাইডে একটা ডায়াগ্রাম দেখিয়েছি, আর এই সাইডে এনসিইআরটি থেকে তুলে ধরা ডায়াগ্রাম আমি দেখিয়েছি। এটাকে যখন আমরা দেখছি তখন দেখো এটা একটা পেন্টোজ সুগার, 5 প্রাইম কার্বনের সঙ্গে ফসফেট, এদিকে নাইট্রোজেন বেস থাইমিন। তাহলে এই তিনটে মিলিয়ে একটা নিউক্লিওটাইড। ওকে, এখন এই নিউক্লিওটাইডে 3 প্রাইম কার্বন, সেই 3 প্রাইম কার্বনের সঙ্গে রিয়াকশান করছে কে না, এই আরেকটা নিউক্লিওটাইড। সেই নিউক্লিওটাইডের এটা হচ্ছে পেন্টোজ সুগার, এটা হচ্ছে 5 প্রাইম কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড, আর এটা এদিকে আমাদের কি আছে না পিরিমিডিন, যেটা কি হচ্ছে সাইটোসিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটে মিলিয়ে একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের যে ফসফেট গ্রুপ, সেই ফসফেট গ্রুপের সঙ্গে আগের নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বন কী করেছে? রিয়াকশন করেছে, এবং রিয়াকশন করে এখানে একটা বন্ড ফরমেশন করেছে। সেটাও একটা কি? এস্টার বন্ড। কেন? এখানে OH গ্রুপ ছিল 3 নম্বর কার্বনে, আর এখানে কি হচ্ছে 5 নম্বর কার্বনে যে ফসফেট গ্রুপ যুক্ত আছে সেই ফসফরিক অ্যাসিডের কাছে হাইড্রোজেন ছিল। তাহলে এটা ফসফরিক অ্যাসিড, এটা অ্যালকোহল, তাহলে অ্যাসিড আর অ্যালকোহল মিলে এস্টার বন্ড ফরমেশন করেছে। এই যে এস্টার বন্ড আর এইখানে যে এস্টার বন্ড, এই দুটো এস্টার বন্ড মিলে ফসফোডাইএস্টার বন্ড ফরমেশন করেছে। এবং এই ফসফোডাইএস্টার বন্ডের সাহায্যে কি হচ্ছে? আমরা এই একটা নিউক্লিওটাইডের সঙ্গে এই একটা নিউক্লিওটাইডকে জুড়ে রেখেছি। ঠিক একই রকমভাবে এর যে 3 প্রাইম কার্বনের OH গ্রুপ আছে, সেই OH গ্রুপের সঙ্গে রিয়াকশন করছে ফসফরিক অ্যাসিড, রিয়াকশন করে এই একটা নিউক্লিওটাইডকে সে কিন্তু জুড়ে রেখেছে। তাহলে এটাও কি হচ্ছে? একটা ফসফোডাইএস্টার বন্ড। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে কি, দুটো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত থাকে। এই যে ফসফোডাইএস্টার বন্ড, এটাকে আমরা 3 প্রাইম 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ড বলে থাকি। কেন? এর 3 নম্বর কার্বনের সঙ্গে এর 5 নম্বর কার্বন, একটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সঙ্গে অন্য নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বন যুক্ত থাকে, তাই এটাকে বলা হয় 3 প্রাইম 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ড। এক্ষেত্রে এনসিইআরটি যে ডায়াগ্রাম সেখানেও সেম, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। তাহলে 4টে নিউক্লিওটাইডকে দেখানো হয়েছে। এই 4টে নিউক্লিওটাইডের মধ্যে একটা নিউক্লিওটাইডের সঙ্গে আরেকটা নিউক্লিওটাইড যে বন্ড দিয়ে কানেক্টেড আছে, এই বন্ডকেই বলা হয় কি? ফসফোডাইএস্টার বন্ড। তাহলে এখানে কি হচ্ছে? এটা নাইট্রোজেন বেস, এটা হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে জুড়ে আছে। এটা 5 প্রাইম কার্বন, আর 5 প্রাইম কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত আছে, তো এটা ফসফোএস্টার বন্ড যুক্ত আছে। আর এই একটা নিউক্লিওটাইডের সঙ্গে এই একটা নিউক্লিওটাইড জুড়ে আছে, মাঝখানে বন্ডটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এই পলিনিউক্লিওটাইড চেনের একটা স্পেশালিটি হচ্ছে এখানে দুটো ফ্রি এন্ড থাকে। একটাকে আমরা বলে থাকি 5 প্রাইম এন্ড, আর একটাকে বলা হয় 3 প্রাইম এন্ড। কীভাবে এই 5 প্রাইম এন্ড আর 3 প্রাইম এন্ড ডিটারমাইন হয়? ফ্রি গ্রুপের উপর বেস করে। এখানে ফসফেট গ্রুপ যেটা আছে সেটা 5 প্রাইম পজিশনে ফ্রি কন্ডিশনে যুক্ত আছে। বাকি সমস্ত ক্ষেত্রে এদিকে তো ফসফেট গ্রুপটা এদিকে একটা যুক্ত আছে, এদিকে 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 যুক্ত আছে, তাহলে দুই সাইডে কিন্তু কানেক্টেড আছে। বাট এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5 প্রাইম পজিশনে যে ফসফেট গ্রুপ সেটা কমপ্লিটলি ফ্রি, একটা এন্ডেই যুক্ত আছে। অন্যদিকে 3 প্রাইম এন্ডে হাইড্রক্সিল গ্রুপ, এখানে দেখ হাইড্রক্সিল গ্রুপ রিয়াকশন করে নিয়েছে। হাইড্রক্সিল গ্রুপ এখানে রিয়াকশন করে ফসফেটের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড, এখানে ফসফোডাইএস্টার বন্ড, এখানে ফসফোডাইএস্টার বন্ড। তাহলে 3 প্রাইম কার্বনে যে হাইড্রক্সিল গ্রুপ সেটা কিন্তু কোনো জায়গাতে ফ্রি থাকে না, শুধু একটা এন্ড ছাড়া। আর যে এন্ডে 3 প্রাইম হাইড্রক্সিল গ্রুপ ফ্রি থাকে সেটাকে আমরা বলে থাকি 3 প্রাইম এন্ড। তাহলে আমরা শিখলাম 5 প্রাইম এন্ড আর 3 প্রাইম এন্ড কীভাবে ডিটারমাইন হয়ে থাকে। আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা একটা নিউক্লিওটাইড চেন। তাহলে চেনে এর একটা ব্যাকবোন থাকে। এই ব্যাকবোনটাকে ফরমেশন করেছে, ব্যাকবোন ফরমেশন করেছে পেন্টোজ সুগারের সঙ্গে ফসফেট, পেন্টোজ সুগারের সঙ্গে ফসফেট, পেন্টোজ সুগারের সঙ্গে ফসফেট, পেন্টোজ সুগারের সঙ্গে ফসফেট। কারণ পেন্টোজ সুগার ফসফেট, পেন্টোজ সুগার ফসফেট জুড়ে জুড়ে একটা ব্যাকবোন তৈরি হয়েছে, যেখানে নাইট্রোজেন বেসগুলো কী হচ্ছে? প্রজেক্টেড কন্ডিশনে আছে। কোথা থেকে? নিউক্লিওটাইড চেন থেকে। তো সেটাকে আমরা এখানে বক্সের মধ্যে লিখেছি, এ ব্যাকবোন অফ পলিনিউক্লিওটাইড চেন ইজ ফর্মড বাই পেন্টোজ সুগার অ্যান্ড ফসফেট।
নাইট্রোজেন বেস ময়েটি যেটা থাকে সেটা প্রজেক্টেড থাকে ব্যাকবোন থেকে। পলিনিউক্লিওটাইড চেনে আরএনএর ক্ষেত্রে আমরা একটা স্পেশালিটি কি দেখতে পাবো, সেখানে 2' পজিশনে একটা হাইড্রক্সিল গ্রুপ এক্সট্রা থাকবে। সাপোজ এটা একটা ডিএনএকে দেখানো হচ্ছে, এটা যদি একটা আরএনএ হয় তাহলে এখানে একটা ওএইচ গ্রুপ থাকবে, এখানে একটা ওএইচ গ্রুপ থাকবে, এখানে একটা ওএইচ গ্রুপ থাকবে, এখানে একটা ওএইচ গ্রুপ থাকবে। তাহলে 2' পজিশনে কিন্তু একটা অতিরিক্ত ওএইচ গ্রুপ কিন্তু কার ক্ষেত্রে, আরএনএর ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। বাট এটা যদি ডিএনএ হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ওএইচ গ্রুপ থাকবে না। কেন, আমরা অলরেডি দেখে এসেছি ডিঅক্সিরাইবোজের স্ট্রাকচারে 2' পজিশনে অক্সিজেন অ্যাবসেন্ট থাকে, তাই তো ওটার নাম ডিঅক্সিরাইবোজ। তো এটা আমরা দেখতে পেলাম। এই যে ওএইচ গ্রুপের অ্যাডিশনাল এক্সিস্টেন্স, এর জন্য কিন্তু রিঅ্যাক্টিভিটি বেশি হয়। কেন, অক্সিজেন হাইলি রিঅ্যাক্টিভ। সো এই ওএইচ গ্রুপ থাকার জন্য আরএনএ কী হয়ে থাকে, জেনারেলি রিঅ্যাক্টিভ হয়ে থাকে ইন নেচারে। আর এই রিঅ্যাক্টিভ হওয়ার জন্য এর কি হচ্ছে, স্টেবিলিটি কম হয়। ওকে, এটা আমরা পরে ডিসকাস করবো স্টেবিলিটির গল্প। দেন আমরা দেখতে পাচ্ছি যে পলিনিউক্লিওটাইড চেন যেটা আছে সেটা মেবি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আর মেবি ডাবল স্ট্র্যান্ডেড। জেনারেলি আরএনএর ক্ষেত্রে কী হয়ে থাকে, পলিনিউক্লিওটাইড চেনটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, মানে একটাই স্ট্র্যান্ডে প্রেজেন্ট থেকে থাকে, একটাই চেন দেখতে পাই। বাট ইন কেস অফ ডিএনএ আমরা দুটো চেন দেখতে পাই এবং সেই দুটো চেন পরস্পরের সঙ্গে কানেক্টেড থাকে বেস পেয়ারিংয়ের মাধ্যমে। এটা গেল আমাদের কি এই পয়েন্টের ডিসকাশন। নাও আমাদের এখানে মেইন ডিসকাশন ডিএনএ সম্পর্কে। কেন, আমরা কি বললাম, জিন হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিএনএ, পার্ট অফ ডিএনএ। তো আমরা ডিএনএকে ফার্স্ট ডিসকাস করব, পরে আরএনএকে আমরা ডিসকাস করব। ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের হিস্ট্রি অফ ডিসকভারি, এর ডিসকভারি হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকর্ডিং টু এনসিইআরটি ফ্রেডেরিক মিশার এর নাম চলে আসে, যিনি 1869-এ কোনো একটা পাস সেল থেকে বা পাস থেকে তিনি কি করেছিলেন, তার নিউক্লিয়াস থেকে অ্যাসিডিক সাবস্ট্যান্সকে আইসোলেট করেছিলেন। এই যে অ্যাসিডিক সাবস্ট্যান্সকে তিনি আইসোলেট করেছিলেন সেটাকে তিনি নাম দিয়েছিলেন নিউক্লিন। দেন 1953-তে ওয়াটসন অ্যান্ড ক্রিক ফার্স্ট ডাবল হেলিক্স মডেল অফ বিডিএনএ ডাবল হেলিক্স মডেল দিয়েছিলেন। কিসের উপর বেস করে না, দুজন সায়েন্টিস্ট উইলকিন্স অ্যান্ড ফ্র্যাঙ্কলিন, এদের দুজনের এক্সরে ডিফ্র্যাকশন স্টাডির উপর বেস করে তারা কিন্তু এই হিস্ট্রি অফ স্ট্রাকচার অফ ডাবল হেলিক্স মডেল দিয়েছিলেন বিডিএনএর। দেন আমরা দেখতে পাই এই যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এর স্ট্রাকচারের ক্ষেত্রে একটা হলমার্ক ফিচার হচ্ছে ডাবল হেলিক্স মডেলের ক্ষেত্রে বেস পেয়ারিং। কী বললাম আমি, বেস পেয়ারিং বা কমপ্লিমেন্টারিটি। এটা কী জিনিস, এই জিনিসটা হচ্ছে যেখানে দুটো স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে জুড়ে থাকবে। এই জুড়ে থাকার জন্য সেখানে পেয়ারিং হওয়া দরকার। আর এই পেয়ারিংটা কার মধ্যে হচ্ছে, যারা প্রজেক্টেড থাকে ব্যাকবোন থেকে কারা প্রজেক্টেড থাকে, নাইট্রোজেন বেসেস। তাহলে এই যে নাইট্রোজেন বেসেসগুলো আছে সেই নাইট্রোজেন বেসেসগুলোর মধ্যে যে কানেকশান তৈরি হয় সেই কানেকশানকে বা সেই পেয়ারিংকে আমরা কি বলছি, বেস পেয়ারিং। এই যে বেস পেয়ারিং সেটাও কিন্তু এরউইন চারগফ নামক একজন সায়েন্টিস্টের অবজারভেশনের উপরে বেস করে তৈরি করা হয়েছে। তো এই যে এরউইন চারগফের অবজারভেশন সেটাকে বলা হয় চারগফস প্রিন্সিপাল কি, তিনি বলেছিলেন যে একটা ডিএনএতে অ্যাডিনিন আর থাইমিনের পরিমাণ এবং গুয়ানিন আর সাইটোসিনের পরিমাণ সবসময় সমান হয় এবং সেটা একটা কনস্ট্যান্ট রেশিওতে প্রেজেন্ট থেকে থাকে। দ্যাট মিনস কি, আমরা বলতে পারি অ্যাডিনিন বাই থাইমিন ইকুয়ালস টু গুয়ানিন বাই সাইটোসিন ইকুয়ালস টু 1। তারপর অ্যাডিনিন আর থাইমিনের যে রেশিও হবে আর গুয়ানিন আর সাইটোসিনের যে রেশিও হবে সেটা 1-এর সঙ্গে ইকুয়াল হবে। এই ছিল আমাদের চারগফের প্রিন্সিপাল। দেন আমরা ডিসকাস করব ডাবল হেলিক্স মডেল অফ ডিএনএ। ডাবল হেলিক্স মডেল অফ ডিএনএতে কী বলা হচ্ছে, ডাবল হেলিক্স মডেল অফ ডিএনএতে বলা হচ্ছে যে একটা ডিএনএ দুটো পলিনিউক্লিওটাইড চেন দ্বারা যুক্ত থাকে। যে দুটো পলিনিউক্লিওটাইড চেনের পোলারিটি কেমন হবে, অ্যান্টি প্যারালাল হবে। মানে একটা চেন যদি 5' to 3' এন্ডে থাকে তাহলে অন্যটা 3' to 5' এন্ডে থাকবে এবং তারা পরস্পরের সঙ্গে বন্ডেড থাকবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকবোন অফ দ্য পলিনিউক্লিওটাইড চেন সেটা কি হবে, সুগার আর ফসফেট দিয়ে কম্বাইন্ড হবে বা ফরমেশন হবে। আর নাইট্রোজেন বেসেস যেগুলো থাকবে সেগুলো কি হচ্ছে, ইনসাইড দ্য ব্যাকবোন প্রজেক্টেড থাকবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিনিন থাইমিনের সঙ্গে বাইন্ডেড হবে 2টো হাইড্রোজেন বন্ড দিয়ে এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে বাইন্ডেড হবে 3টে হাইড্রোজেন বন্ড দিয়ে। এটা ডিএনএর কথা বলছি, তাহলে ইউরাসিল অবভিয়াসলি থাকবে না। তাহলে অ্যাডিনিন সর্বদা থাইমিনের সঙ্গে আর গুয়ানিন সর্বদা সাইটোসিনের সঙ্গে
অ্যাডিনিন থাইমিনের সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ড দিয়ে আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, অ্যাডিনিন হচ্ছে পিউরিন, থাইমিন হচ্ছে পিরিমিডিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, সাইটোসিন হচ্ছে পিরিমিডিন। তার মানে পিউরিন অলওয়েজ পিরিমিডিনকে অপোজ করবে, মানে পিউরিনের অপোজিটে অলওয়েজ একটা পিরিমিডিন প্রেজেন্ট থাকবে, কখনো পিউরিন আর পিউরিন সেম জায়গাতে প্রেজেন্ট থাকবে না। কেন থাকবে না? বিকজ ইট ওয়ান্টস টু মেনটেন দ্য ইউনিফর্ম ডিস্টেন্স বিটুইন টু নিউক্লিওটাইড চেন। দুটো নিউক্লিওটাইড চেনের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে ইউনিফর্মলি মেনটেন করতে চাইছে। যদি দুটো নিউক্লিওটাইড এর মধ্যে আমরা দেখতে পাই যে পিউরিনের সঙ্গে পিউরিন জুড়েছে, তাহলে পিউরিনে কি থাকে? দুটো ডাইসাইক্লিক রিং থাকবে। এই যে ডাইসাইক্লিক রিং যদি পরস্পরের সঙ্গে জোড়ে তাহলে সেক্ষেত্রে কী হবে? শেপটা বড় হবে, কিন্তু সেখানে যদি পিরিমিডিন হয় তাহলে দুটো পিরিমিডিন কী হবে? স্মলার সাইজে, কেন? মনোসাইক্লিক রিং। তাহলে কী হচ্ছে? এদের দুজনের মাঝে ডিস্টেন্স কিন্তু কমে যাবে। তাহলে কোনো জায়গাতে আমরা দেখতে পাবো ডিএনএতে ডিস্টেন্স বেশি, আবার কোনো জায়গাতে আমরা দেখতে পাবো দুটো নিউক্লিওটাইডের মধ্যে ডিস্টেন্স কম। এটা পসিবল নয়, কারণ এরকমটা হলে কী হবে? ডিএনএটা লেস স্টেবল হয়ে যাবে। ওই জন্য যেহেতু দুজন ইউনিফর্ম ডিস্টেন্সকে মেনটেন করতে চাইছে, তাই এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাদের বন্ডিংয়ের ক্ষেত্রে বা পেয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাডিনিন আর থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন অর্থাৎ পিউরিনের সঙ্গে পিরিমিডিন কম্বাইন্ড হবে। চলো নেক্সট আর কি আর বলছে যে ডিএনএর যে হেলিক্স আছে সেই হেলিক্সের একটা পিচে টোটাল লেংথ কত হয়? 34 অ্যাংস্ট্রম। তাহলে লেংথ অফ পিচ অফ ডিএনএ হেলিক্স কত হয়? সেটা 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। আর এই 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটারের মধ্যে 10 বেস পেয়ার্স প্রেজেন্ট থাকে অলমোস্ট বিডিএনএর ক্ষেত্রে। সেক্ষেত্রে এডিএনএ আলাদা হবে, সিডিএনএ আলাদা হবে, জেড ডিএনএ আলাদা হবে। প্রতিটা ডিএনএর ক্ষেত্রে আলাদা হয়ে থাকে বেস পেয়ার নাম্বার একটা হেলিক্সের মধ্যে, এবং হেলিক্সের লেংথও ডিফারেন্ট হয়ে থাকে। বাট আমরা যেটা বিডিএনএ ডিসকাস করছি, যেটা ওয়াটসন এবং ক্রিক ডিসকভার করেছিল, তো তার ক্ষেত্রে আমরা 10 বেস পেয়ার্স দেখতে পাই। সো একটা বেস পেয়ার, কনজিকিউটিভ যে বেস পেয়ারগুলো আছে তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে? 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। এই যে দুটো চেন আছে তারা অলওয়েজ কি হচ্ছে? রাইট হ্যান্ডেড ফ্যাশনে কয়েলড কন্ডিশনে থাকে। রাইট হ্যান্ডেড ফ্যাশনে মানে ক্লকওয়াইজ রোটেশন দেখা যায়। আর সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা বেস পেয়ারের প্লেন আরেকটা বেস পেয়ারের উপরে কি হচ্ছে না? অলওয়েজ স্ট্যাক্স কন্ডিশনে থাকে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা বেস পেয়ারের সঙ্গে আরেকটা কনজিকিউটিভ বেস পেয়ার সবসময় 36 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রেজেন্ট থেকে থাকে। মানে আমরা যদি রোটেটিং দেখতে পাই, কোনো সিঁড়ি দেখতে পাই, স্টেয়ার্স, তো সেই স্টেয়ারের ক্ষেত্রে যেমনটা আমরা দেখতে পাবো সবটা কিন্তু একই লাইনে থাকে না, তাই না? একটা যদি এরকম সোজা থাকে তাহলে আরেকটা কী হবে? এর উপরেরটা এরকম অ্যাঙ্গেল করে থাকবে, তার উপরেরটা এরকম অ্যাঙ্গেল করে থাকবে। তাহলে এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত হবে? 36 ডিগ্রি। 36 ডিগ্রি। তো এক্ষেত্রে আমাদের কী হচ্ছে? একটা ডাবল স্ট্যান্ডার্ড পলিনিউক্লিওটাইড চেনকে দেখানো হয়েছে, যেখানে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, দুটো হাইড্রোজেন বন্ড এবং 3টে হাইড্রোজেন বন্ড দিয়ে জুড়ে আছে, যেখানে এর 5 প্রাইম থেকে 3 প্রাইম আর এর 3 প্রাইম থেকে 5 প্রাইম ডাইরেকশনকে দেখানো হয়েছে। তাহলে অ্যান্টি প্যারালাল পোলারিটি, ব্যাকবোন সুগারের ফসফেট দিয়ে তৈরি, ব্যাকবোন সুগারের ফসফেট দিয়ে তৈরি, নাইট্রোজেন বেসগুলো ভিতরের দিকে প্রজেক্টেড আছে। আর কি দেখতে পাচ্ছি আমরা? আর দেখতে পাচ্ছি এখানে যে নাইট্রোজেন বেস অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে এবং গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে কি হচ্ছে? সেখানে 2 আর 3টে হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট আছে। ওকে, সেটাকে আমরা হেলিক্যাল ফর্মে যদি দেখি তাহলে এই একটা হেলিক্স আমাদের এখানে প্রেজেন্ট আছে, যে হেলিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো হেলিক্সের মাঝখানের যে ডিস্টেন্স সেটা কি হচ্ছে? ইউনিফর্ম ডিস্টেন্স। যে ইউনিফর্ম ডিস্টেন্সে অ্যাডিনিন থাইমিন এবং গুয়ানিন সাইটোসিন পরস্পরের সঙ্গে বন্ড ফরমেশন করে প্রেজেন্ট আছে। ওকে, এখানে একটা পয়েন্ট আমাদের এনসিইআরটি তুলে ধরেছে যে ডাবল হেলিক্স মডেল অফ ডিএনএ কেন স্টেবল হয়ে থাকে। তাহলে রিজন বিহাইন্ড স্টেবিলিটি অফ ডাবল হেলিক্স মডেল, সেখানে দুটো রিজন। নাম্বার 1 রিজন হচ্ছে দুটো স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে বাইন্ডেড থাকে, তাই পেয়ার্ড কন্ডিশনে থাকে তাই। আর দ্বিতীয়ত একটা বেস পেয়ারের যে প্লেন সেটা অন্য বেস পেয়ারের সঙ্গে কী হচ্ছে? স্ট্যাক্স ফরমেশন করে প্রেজেন্ট থাকে, আর এই জন্য কী হচ্ছে? এদের স্টেবিলিটি বেশি হয়ে থাকে। তো এখানে আমরা একটা মডেল দেখানো হয়েছে, যেটা স্ট্রাকচারালি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে একটা অ্যাঙ্গেল করে প্রেজেন্ট আছে, এবং এটা হেলিক্যাল স্ট্রাকচার, হেলিক্যাল প্যাটার্নে।
আর তারই একটা 3D মডেলকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ডিসকাশন এই পর্যন্তই, যেখানে আমরা ডিএনএ সম্পর্কে দেখলাম, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে দেখলাম, মলিকুলার বেসিস যে ডিএনএ সে সম্পর্কে আমরা ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব জেনেটিক ম্যাটেরিয়াল কী জিনিস এবং জেনেটিক ম্যাটেরিয়াল যে ডিএনএ বা আরএনএ সেটা কীভাবে প্রুফ করা হয়েছে সে সম্পর্কে আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ।